হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতদিন আমরা স্থির তরঙ্গের প্রথম অর্ধেক পড়েছিলাম। আজকে স্থির তরঙ্গের বাকি অর্ধেক পড়ব বা দ্বিতীয় পর্ব পড়ব। আমরা গতদিন কি পড়েছিলাম? গতদিন পড়েছিলাম যে স্থির তরঙ্গের এই যে দুই মুখ যদি খোলা থাকে, অর্থাৎ দুই পাশ থেকে দুইটা তরঙ্গ যায়, এক পাশ থেকে একটা তরঙ্গ আসতেছে, এক পাশ থেকে একটা তরঙ্গ আসতেছে আর এক পাশ থেকে আরেকটা তরঙ্গ আসতেছে, এই দুইটা উপরিপাতনের ফলে যে স্থির তরঙ্গ তৈরি হয় সেটা গতদিন দেখেছিলাম। আজকে আমরা দেখব এখান থেকে একটা উৎস থেকে একটা তরঙ্গ গিয়ে এখানে ধাক্কা খেয়ে আবার যদি ফেরত আসে তখন যে স্থির তরঙ্গটা তৈরি হয় সেই সম্পর্কিত রাশিমালাগুলো আজকে আমরা দেখব। তে গতদিন কিন্তু আমরা চিত্র দেখে বলেছিলাম যে চিত্র দেখে তোমরা কি বুঝবা। চিত্র দেখে চিত্রের এই যে মুখ, ফার্স্ট এন্ডিং আর লাস্ট এন্ডিংয়ে যে এই মুখটা যদি খোলা থাকে, এই যে এরকম খোলা অবস্থায় থাকে, দুই পাশে যদি এই যে এরকম খোলা অবস্থায় থাকে, তাহলে গত দিনের সূত্র হবে। আর আজকের সূত্র, আজকে যেগুলো পড়বো সেগুলো কেমন হবে, এরকম যদি প্রতিফলিত হয়ে আসে, এই যে একটি তরঙ্গ যখন বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয়, তার মানে একটা তরঙ্গ এই পাশ থেকে গেল, এই পাশ থেকে এভাবে এভাবে গিয়ে এই পাশে ধাক্কা খেয়ে আবার ফেরত আসলো, যদি এরকম প্রতিফলিত হয় তখন কি হবে সেগুলো আজকে জানবো। সেরকম হইলে আজকে সমীকরণগুলো হবে। আর এই তোমার পরীক্ষার হলে যদি এই যে দুই মুখ বন্ধ থাকে, এরকম বন্ধ থাকে, তাহলে বুঝবা এই যে প্রতিফলিতর সূত্রগুলো ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা দেখি। দেখো, এখান থেকে যে বেগুনি তরঙ্গটা যেটা গেছে সেটা আমি সবুজ কালি দিয়ে দেখাইছি, ল্যামডা ওয়ান এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটার বিস্তার এ ওয়ান, আর সবুজ নীলটার ল্যামডা টু তরঙ্গ দৈর্ঘ্য আর এ টু। আর শর্ত অনুযায়ী এগুলো সব সমান হইতে হবে, তার জন্য এই যে এইটা যে ডান থেকে বামে গেছে, সরি বাম থেকে ডানে গেছে, ডানমুখী তরঙ্গের ইকুয়েশন এটা লিখছি ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। মাইনাস এক্স কেন? গতদিন বুঝাইছি বাম থেকে ডানে গেলে আমরা সাধারণত মাইনাস দিয়ে লিখি, তুমি প্লাস দিয়েও লিখতে পারতা, সেক্ষেত্রে ওইটা মাইনাস চিহ্ন দিতে হইতো, মানে বিপরীত চিহ্ন দিতে হইতো। আর বাম দিকমুখী তরঙ্গের ইকুয়েশন এটা হচ্ছে তোমার, দেখো ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা লিখছি, তাই না? এখানে তোমার হচ্ছে বাম দিকমুখী তরঙ্গের সমীকরণ, মানে এই দিক এসে ধাক্কা খাওয়ার পর যে চলে গেল সেই সমীকরণটা লিখছি। এখন এইখানে তোমাদের সবার একটা প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে মাইনাস কেন বসাইছেন, এখানে মাইনাসটা কেন আসলো? আচ্ছা, এই মাইনাসটা নির্দেশ করে যে দশা পার্থক্য। এখানে দশা পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি আছে। কারণ দেখো এই নীল তরঙ্গ যেটা আছে, নীল তরঙ্গটা যখন, সরি, এই বেগুনি তরঙ্গটা যখন তোমার এসে এই পাশে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার যখন চলে যায়, সে এই জায়গায় বা যে কোনো পয়েন্টে তাদের মধ্যে দশা পার্থক্য থাকে কত? 180 ডিগ্রি বা পাই পরিমাণ। তার জন্য এখানে মাইনাস দিয়ে দশা পার্থক্যটা বোঝানো হচ্ছে। তার মানে এই জিনিসটা আসলে এইভাবে লিখতে পারি আমরা, এই যে এই দেখো সাইনের পর এইটুককে থেটা আকারে লিখি না আমরা, থেটা, তো এটার সাথে পাই প্লাস থেটা আকারে ছিল, এটা ধরো পাই প্লাস থেটা আকারে ছিল। পাই প্লাস থেটা মানে কি? তুমি যদি এই দেখো এভাবে দেখো, পাই প্লাস থেটা, সাইনের ঘর কোনটা? সাইনের ঘর কিন্তু এই সেকেন্ড কোয়ার্টেন্ট, প্রথম সবগুলো পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান আর কট পজিটিভ, তাইলে এইখানে সাইন থাকে। দেখো পাই প্লাস থেটা, পাই মানে কি 180 ডিগ্রি পরিমাণ আসলাম, প্লাস আরও থেটা পরিমাণ গেলাম, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে চলে আসলো। আর তৃতীয় চতুর্ভাগ কার? তৃতীয় চতুর্ভাগ ট্যানের না? তাইলে এখানে আসলে হচ্ছে সাইন নেগেটিভ হবে না, সেই নেগেটিভটাই এখানে আমরা দিছি, যে পাই প্লাস না দিয়ে নেগেটিভটা দিছি। তাইলে বুঝছো ভাইয়া এখানে আমরা হচ্ছে নেগেটিভটা কেন দিছি। তাইলে এগুলো হচ্ছে লেখার দরকার না, এগুলো মুছে দিই। তাইলে এখন দেখি আমরা পরবর্তী পেজে যাই। দেখো, তাহলে দেখো কণাটির লব্ধি সরণ কি? লব্ধি সরণ ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। গত পেজের আমরা ওয়াই ওয়ান আর ওয়াই টুর মানগুলো বসাইলাম, মানগুলো বসাইলে তোমার কি হয় দেখো, এখানে মানগুলো বসাইলে এই যে মাইনাস আর প্লাস মিলে মাইনাস হয়ে গেল। তাইলে দেখো এই দুই পাশ থেকে কিন্তু এই এ আর এ কমন নেওয়া যায় না, এ দুইটা যদি কমন নিই তাহলে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্র পড়ে না, সাইন সি মাইনাস সাইন ডি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এরকম আসে যে টু সাইন টু পাই বাই ল্যামডা এক্স কস টু পাই বাই ল্যামডা ভিটি, এইটা আসে। এইটা আসলে এই যে আমরা শুধু এই টুটাকে এই এর সামনে নিয়ে গেছি, টু এ সাইন টু পাই বাই ল্যামডা এক্স কস টু পাই বাই ল্যামডা ভিটি। এইখান থেকে আমরা কসটাকে রেখে দিয়ে বাদ বাকি এই সম্পূর্ণটাকে টু এ সাইন টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এইটাকে আমরা এ আর হিসাবে বা লব্ধি তরঙ্গের বিস্তার হিসেবে আমরা চিহ্নিত করলাম, দিয়ে এইটুকে আমরা এ আর হিসাবে লিখলাম, যেখানে এ আর টু এ সাইন টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এতক্ষণ বা এতদিন যতগুলো সমীকরণ বের করেছি সেখানে সবগুলাই এ আর বা লব্ধি বিস্তার
কে আমরা সাইনের সহগ হিসেবে নিয়েছি, সাইনের সহগ। তাহলে এখানে আমরা কজের সহগ কেন নিলাম? আচ্ছা তোমরা দেখো আমাদের যে এই স্থির তরঙ্গটা তৈরি হচ্ছে, স্থির তরঙ্গটা যে আমাদের তৈরি হচ্ছে, আমাদের স্থির তরঙ্গ এইটুক, আচ্ছা একটু কেটে দিলাম, স্থির তরঙ্গ যে তৈরি হচ্ছে এটাতে কি হচ্ছে, এই স্থির তরঙ্গটা বারবার এরকমই একটা তরঙ্গ দিচ্ছে না, এই তরঙ্গটা কি সময়ের উপর নির্ভরশীল? সে কি কোথাও অগ্রসর হচ্ছে? অগ্রসর হচ্ছে না, কিন্তু এ কিন্তু সময়ের উপর নির্ভরশীল নয়, সে এইটুকের মধ্যে উঠানামা করতেছে, সে শুধু দূরত্ব বা এক্সের উপর নির্ভর, এটা যদি জিরো বিন্দু হয় এখান থেকে এক্সের উপর, এই যে এই বিন্দু এই বিন্দু বিভিন্ন বিন্দুগুলো এক্সের উপর নির্ভরশীল। তে তুমি যদি এইখান থেকে এই কসটাকে সহগ নিতে, সাইনের সহগ নিলে দেখো কস টু পাই বাই ল্যামডা ইন্টু ভিটি থাকতো না এইটা, তাহলে সাইনের সহগ যদি নিতা তাইলে এ আর এর মান টু এ কস টু পাই বাই ল্যামডা ইন্টু ভিটি হইতো। এখানে কিন্তু টি এর একটা সাপেক্ষ, টি এর একটা রাশি চলে আসতো, তার মানে এর দাঁড়াইতো যে বিস্তারটা সময়ের ওপর নির্ভরশীল, কিন্তু এটা কি সময়ের উপর নির্ভরশীল? এটা কিন্তু সময়ের উপর নির্ভরশীল হয় নাই, তার জন্য আমরা কজের উপর নিলাম। তো আমাদের মূলত এই লাইনটা বা এই সূত্রটা এবং এই সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে, আর একটু মনে রাখতে হবে যে এই সূত্রগুলোর এইখানেও কিন্তু মাইনাস হবে। কোথায় হবে আমরা একটু দেখি, এই যে এই সূত্রটার এখানে প্লাস আর এখানে মাইনাস, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে পরীক্ষার জন্য, যাতে আমরা সহজেই তুলনা করতে পারি। তাহলে এই পেজ দেখলাম, পরের পেজে আসি। এখন আমরা গতদিন যখন দুইটা উৎস থেকে, একটা উৎস এই পাশ থেকে এবং আরেকটা উৎস এই পাশ থেকে এসে আপাতিত হবে, তখন যেরকম নিস্পন্দন বিন্দু এবং সুস্পন্দন বিন্দু পাইতাম, এই আজকে এখান থেকে একটা গিয়ে এখানে ধাক্কা খেয়ে আবার যখন ফেরত আসবে তখনও আমরা নিস্পন্দন বিন্দু এবং সুস্পন্দন বিন্দু পাবো। সেই বিন্দুগুলো আমরা বের করি। দেখো এখানে নিস্পন্দন বিন্দু আর সুস্পন্দন বিন্দু, এই যে এই বিন্দুগুলো, যেই বিন্দুতে বিস্তারের মান সর্বনিম্ন বা শূন্য, সেইগুলোতে আমরা পাবো কি? নিস্পন্দন বিন্দু। নিস্পন্দন বিন্দু পেতে হলে তাইলে কি হতে হবে? বিস্তার বা এ আর এর মান তোমাকে শূন্য হতে হবে, এ আর এর মান শূন্য হতে হবে। দেখো এ আর এর মান শূন্য, তাইলে আমি তাই লিখলাম এ আর ইকুয়াল টু টু এ সাইন টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স ইকুয়াল টু বিস্তারের মান জিরো। তো জিরো রাখলে আমরা এই টু এটাকে এই পাশে নিয়ে যে ভাগ করে দিলে সাইন টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স ইকুয়াল টু জিরো আসে। এখন এই সাইনটাকে যদি আমরা ওই পাশে ইনভার্স করে দিই তাহলে এই টু ইকুয়াল টু, আমরা সাধারণ ফরম্যাট, আমরা যারা ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতি যারা ভালোভাবে পড়েছি তারা জানি সাধারণ সংকেত এইভাবে চলে আসে যে তোমার ইনভার্স হইলে 0, পাই, 2 পাই, 3 পাই, তার মানে 0, 1, 2, 3, 4 এভাবে করে যাচ্ছে। এটাকে সাধারণ প্রকাশ কি? এন পাই দিয়ে এটাকে আমরা সাধারণভাবে প্রকাশ করি, তার জন্য এটার সাধারণ প্রকাশ হচ্ছে এন পাই। এন পাই দেওয়ার পরে পরের পেজ লাইনে আমরা কি করেছি? এক্সটাকে রেখেছি এবং 2 পাই বাই ল্যামডাকে ওই পাশে নিয়ে গুণ করে দিয়েছি, ওই পাশে দিলে 0 দিয়ে গুণ করলে 0 হয়, তারপরে হচ্ছে পাইকে গুণ করলে ল্যামডা বাই 2 হয়, আর হচ্ছে এই যে কাটাকাটি যায়, তারপরে 2 ল্যামডা বাই 3, ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, এরকম করে ডট ডট করে যাচ্ছে। এর মানে দেখো 0, 1, 2, 3, 4 এভাবে যাচ্ছে না, এটাকে এন দ্বারা প্রকাশ করা যায় না, এন ইন্টু পাই বাই 2। এটাকে তোমরা হচ্ছে এই জোর গুণিতক আকারে লেখার জন্য 2n, আর নিচে এই দেখো এখানে একটা এক্সট্রা 2 লিখছি আর এখানে একটা 2 দিয়ে ভাগ করে দিছি, এই 2 আর এই 2 তো কাটাই যায়, তাইলে এই যে ল্যামডা বাই 4 এর জোর গুণিতক আকারে লিখছি। নিষ্পন্দন বিন্দুগুলো কোথায় পাওয়া যাবে? এইগুলো বিন্দুতে পাওয়া যাবে। n এর মান 0 থেকে 0, 1, 2 এভাবে বসাবো, 0 বসাইলে প্রথম নিষ্পন্দন বিন্দু পাবো, 1 বসাইলে পরের নিষ্পন্দন বিন্দু, 2 বসাইলে তারপরেরটা পাবো, এভাবে পেতে থাকবো। আর সুস্পন্দন বিন্দু কিভাবে আসে? সুস্পন্দন বিন্দু কোথায় পাবো বলো তো? সুস্পন্দন বিন্দুগুলো কিন্তু এই যে এইগুলো জায়গায় পাবো, তাই না? এই যে সর্বোচ্চ বিন্দু, তাই না? সুস্পন্দন বিন্দুতে বিস্তার কত হয়? যেখানে সর্বোচ্চ বিস্তার, এখানে কিন্তু বিস্তার এই যে এইটুক পরিমাণ এ, আবার এইটুক পরিমাণ এ, তার মানে 2a হইল না, প্লাস মাইনাস 2a হইল না, তাইলে সর্বোচ্চ বিস্তার প্লাস মাইনাস 2 হইলে সুস্পন্দন বিন্দু পাওয়া যায়। তাহলে এই সূত্রে এখন এ আর ইকুয়াল টু প্লাস মাইনাস 2 লিখলাম, লেখার পর আমরা কি করলাম? লেখার পর এই যে 2a দিয়ে ওই পাশে ভাগ করে দিলাম, তাহলে সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 থাকে। তারপরে এখন সাইনটাকে ইনভার্স করে দিলে কি পাওয়া যায়? পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, তার মানে দেখো 1টা পাই বাই 2, 3টা পাই বাই 2, 5টা পাই বাই 2, তার মানে 1, 3, 5, 7, 9 বিজোড় গুণিতকগুলো যাচ্ছে, পাই বাই 2 এর বিজোড় গুণিতক। আর বিজোড় গুণিতক সাধারণ ফর্ম কোনটা? 2n প্লাস 1, এটাই হচ্ছে বিজোড় গুণিতক বোঝায়। 2n প্লাস 1 এটা হচ্ছে বিজোড় সংখ্যার সাধারণ রূপ, বিজোড়
সংখ্যার সাধারণ রূপ, সাধারণ রূপ। তাইলে π/2 এর বিজোড় গুণিতক, এটাকেই আমরা এই যে 2π/λ যেটা আছে এটাকে ওই পাশে ক্রস গুণ করে দিলাম, করে দিলে কি হয় তোমার হচ্ছে ল্যামডাটা উপরে যায়, 2π নিচে চলে আসে, তাই λ/4, 3λ/4, 5λ/4, তার মানে λ/4 এর বিজোড় গুণিতক সমূহ আসে। আমরা এটা লিখলাম। এই জিনিসটা আমরা সবাই নিশ্চয়ই বুঝতে, যদি না বুঝি তাহলে আমি এখানে একটা ছক করে দেখাই তোমার। এখানে লিখলাম আমি হচ্ছে কোণ, আর এই পাশে লিখলাম সাইন থেটা। এটা যদি হয়, কোণের মান যখন তোমার 0 ডিগ্রি তখন সাইনের মান 0 ডিগ্রি, কোণের মান যখন π/2 তখন এর মান 1, কোণের মান যখন পাই মানে 180 তখন এর মান 0, কোণের মান যখন 2π বাই সরি 3π/2 মানে তৃতীয় সমাকোণ 270 ডিগ্রি তখন এর মান -1। আবার কোণের মান যখন 2π বা 360 ডিগ্রি তখন এর মান 0। তো এই জিনিসটা তোমরা ম্যাথের বিপরীত ত্রিকোণমিতিতে খুব ভালোভাবে শিখবা। তার আগে এখানে আমরা খুব সহজে দেখে নিই। দেখো জিরো হইতে হবে না, জিরোর মান তখন জিরো হচ্ছে, পায়ের মান যখন তখন জিরো হচ্ছে, 2π তখন জিরো হচ্ছে, তার জন্য ওইগুলোই লিখছি। দেখো 0π, 2π, 3π, এই যে এটা বিজোড় পাই না, এভাবেই কিন্তু আমাদের এই জিনিসগুলো আসছে, এই যে এইভাবে এই রাশিগুলো লিখছি। এই জিনিসগুলো তোমরা বিপরীত ত্রিকোণমিতিতে খুব ভালোভাবে শিখবা ভাই। তারপরে আসি, দেখো পরপর দুইটা নিস্পন্দন বিন্দু, পরপর দুইটা সুস্পন্দন বিন্দু, পরপর একটা নিস্পন্দন একটা সুস্পন্দন বিন্দু দূরত্ব বের করা, যেসব জিনিসগুলো গতদিনও শিখেছিলাম। পরপর দুইটা নিস্পন্দন বিন্দুর দূরত্ব, তাহলে এখানে সূত্র যেটা ছিল সেটা আমরা লিখি এই পাশ থেকে। দেখো তাহলে দেখো নিস্পন্দন বিন্দুর সূত্র কি পাইছিলাম আমরা শর্ত 2n λ/4, আর সুস্পন্দর জন্য পাইছিলাম 2n + 1 λ/4, মানে λ/4 এর বিজোড় গুণিতক আর λ/4 এর জোড় গুণিতক। তাহলে পরপর দুইটা নিস্পন্দন বিন্দুর দূরত্ব, তাহলে নিস্পন্দন বিন্দু মানে 2n λ/4, তাহলে এখানে একবার শূন্য বসাও, পরপর দুইটা বলছে তার মানে কি 0 1 2 3 এরকমভাবে বসাইতে হবে n এর মান, একবার শূন্য বসাও একবার 1 বসাও, তাহলে এই দুইটা যদি মানগুলো বসায় বিয়োগ করো দেখবা যে λ/2 অ্যান্সার আসে। আবার সুস্পন্দনের ক্ষেত্রেও এই সূত্রে তুমি একবার শূন্য বসাও একবার 1 বসাও, বসায় তুমি দুইটা বিয়োগ করো পরস্পর, দেখো পরপর দুইটা সুস্পন্দন বিন্দুর দূরত্ব আসে λ/2। আর একটা সুস্পন্দন আর একটা নিস্পন্দন বিন্দুর দূরত্ব, এটা যদি তুমি হিসাব করো দেখো তোমার λ/4 পার্থক্য আসে। তার মানে দেখো এই যে নিস্পন্দন, একটা নিস্পন্দন থেকে আরেকটা নিস্পন্দন বিন্দু পর্যন্ত দূরত্ব কত, এই পুরা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করে। তাইলে তার অর্ধেক পরিমাণ পরেই কিন্তু একটা নিস্পন্দ বিন্দু থেকে আরেকটা নিস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে, তাই না? তাইলে এই পুরাটা যদি ল্যামডা হয় অর্ধেকটা λ/2 হবে, তাই না? তাহলে এটা ঠিক আছে। আবার সুস্পন্দন বিন্দুর ক্ষেত্রে দেখো এইখান থেকে এইখানে সুস্পন্দন বিন্দু পাওয়া যাচ্ছে, এইটুকু কিন্তু দেখো তোমার সরি এইখানে, তাহলে এইটুকু কিন্তু দেখো একটা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক পরিমাণ, তার মানে λ/2। আর একটা নিস্পন্দন বিন্দু আর একটা সুস্পন্দন বিন্দু এইটুক দূরত্ব, এটা কিন্তু পুরা তরঙ্গ দৈর্ঘ্যের 4/1 ভাগ, কারণ দেখো এইটুক 1 ভাগ, এইটুক 1 ভাগ, এইটুক 1 ভাগ, এইটুক 1 ভাগ, তাহলে 4/1 ভাগ হইল না, তাহলে λ/4। তাহলে এই জিনিসগুলোও আমরা জানলাম। তাই এখন এই রিলেটেড একটা আমরা প্রবলেম সলভ করি, দেখো কি আসে পরের প্রবলেমে। দেখো এরকম একটা কোশ্চেন দেওয়া আছে যে একটি তরঙ্গ, একটি তরঙ্গ তার প্রতিফলিত তরঙ্গের সাথে নিম্নরূপ স্থির তরঙ্গ তৈরি করলো, মূল তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত? তার মানে তোমাকে বের করতে বলছে ল্যামডা, তোমাকে কি বের করতে বলছে? ল্যামডার মান বের করতে বলছে। তার মানে এখানে ধরো এই একটা প্রতিফলিত একটা তরঙ্গ আছে, সেটা গিয়ে এইখানে ধাক্কা খেয়ে আবার প্রতিফলিত হয়ে ফেরত আসছে, তো এইটার ছবি দেওয়া আছে আর এইটা কত দূরত্ব সেটাও দেওয়া আছে। এখন তোমাকে বলছে কি মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এখন দেখো তোমার এই চিত্রটা যদি এখানে নাও বলে দিত প্রতিফলিত, তাও কিন্তু এই চিত্র দেখে বুঝতো না যে দুই মুখ বন্ধ, তার মানে এটা প্রতিফলিত তরঙ্গ দ্বারা সৃষ্টি হয়েছে এমন কিছু, তাহলে বোঝা যাচ্ছে। এখন দেখো কয়টা নিস্পন্দন বিন্দু আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9। আর আমরা কিন্তু এইটা শিখছি পরপর দুইটা নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? λ/2। পরপর দুইটা
নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, λ/2। তাইলে তার মানে কি এই নিস্পন্দন বিন্দু থেকে এই নিস্পন্দন বিন্দুর দূরত্বই তো λ/2, তাই না? এরকম দূরত্ব কয়টা আছে হিসাব করো তো, গুণিত। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আটটা এরকম দূরত্ব আছে না? তার মানে এই একটা দূরত্ব যদি λ/2 হয়, আটটা দূরত্ব কত হবে? 8 × λ/2 না? তার মানে তোমার এই পরপর দুইটা নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি λ/2 হয়, এখানে পরপর দুইটা নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কয়টা আছে? আটটা দূরত্ব আছে। তাহলে 8 × λ/2, আর 8 × λ/2 এইখান থেকে এই পর্যন্ত মান কত দেওয়া আছে? 200 দেওয়া আছে। তাহলে এখানে 200 বসাই দিলাম, এইটুকের মান 200। এখন এইখান থেকে আমরা হিসাব করলাম, এই 2 যদি ওই পাশে চলে যায় কত হয়? 8λ = 400। তারপরে ল্যামডার মতো রাখলাম, এই 400 / 8। 400কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 400কে 8 দিয়ে ভাগ করলে হয় 50। 50টা 40, 50। তার মানে তোমার কি হইলো? তরঙ্গ দৈর্ঘ্য আসলো 50 সেন্টিমিটার। কারণ কি, এই যে এই দূরত্বটা সেন্টিমিটারে দেওয়া আছে, তার জন্য ল্যামডার যে মানটা পাইলাম সেটা আমরা সেন্টিমিটারেই পাইছি। তে ভাইয়া এই সূত্রগুলো খুব সুন্দরভাবে তোমরা মুখস্থ করে ফেলবা এবং মনে রাখবা, যাতে পরীক্ষার হলে তুলনা করতে দিলে বা যে সমস্যা দিলে সহজেই সমাধান করতে পারো। সূত্রগুলো জানলে কিন্তু যে কোনো সমস্যায় সহজে সমাধান করতে পারবা। এখন তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে ভাইয়া, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমাদের কলেজের গ্রুপে তোমরা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারো। এছাড়াও তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমার কোন টপিকের উপর বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে, বা কোথাও বোঝো নাই কোনটা তোমাকে আরও বেশি গুরুত্বপূর্ণ আমার ভিডিও বানানো উচিত, এগুলো বলে আমাকে জানিয়ে দিতে পারো, আমাকে উৎসাহিত করতে পারো লাইক কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলতে পারো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।